আসসালামু আলাইকুম। আমি ডক্টর সামিহা আক্তার। আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমাদের আজকের বিষয় হচ্ছে বন্ধ্যাত্ব সমস্যা এবং আপনার করণীয়। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট অবস গাইনি এবং ইনফার্টিলিটি বিশেষজ্ঞ এবং ল্যাপারস্কোপিক সার্জন ডাক্তার মোসাম্মদ শাহিনা বেগম শান্তা, কনসালট্যান্ট বিআরবি হসপিটালস লিমিটেড। ম্যাডামকে প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ওনার এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য। দর্শকদের বলছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ম্যাডাম যথাসাধ্য চেষ্টা করবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ম্যাডাম, আমাদের আজকের যে টপিকস বন্ধ্যাত্ব, এই বিষয় নিয়ে আমরা বিশেষ করে আমাদের নারী যারা আছেন তারা একটা বড় ধরনের একটি অজ্ঞানতার মধ্যে আছেন যে বন্ধ্যাত্ব বিষয়টা আসলে কি। এটি একেবারেই অনস্বীকার্য যে বন্ধ্যাত্ব যে কোনো নারীর জীবনে একটি বড় দুর্যোগ। এর চেয়ে বড় দুর্যোগ আসলে হয় না। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে অজ্ঞানতার কারণে অনেক বড় ধরনের ভুল করে বসি। তো ম্যাডাম, এই বিষয়টা বন্ধ্যাত্ব আমরা কখন সংজ্ঞায়িত করব, একজন নারীর সমস্যাকে কখন বন্ধ্যাত্ব বলবো, একটু যদি আগে একটু বলতেন। ধন্যবাদ সামিয়া, সুন্দর প্রশ্ন। আমরা বন্ধ্যাত্ব তখনই বলবো যখন এক জোড়া দম্পতি 1 বছর নিজেরা কোনো কন্ট্রাসেপটিভ মেথড ব্যবহার না করে যেই সময় নিজেদের চেষ্টা করা উচিত সেভাবে চেষ্টা করার পরও কোনো সন্তান লাভে ব্যর্থ হচ্ছেন, তখন তাকে আমরা বলবো বন্ধ্যাত্ব সমস্যায় তারা ভুগতে পারেন। সাধারণত 1 বছর চেষ্টার পরে বলি, কিন্তু যদি এমন হয় যে বেশি বয়সে হয়, 35, ফিমেল পার্টনারের বয়স যদি 35 উপরে হয়, তখন সেই ক্ষেত্রে 6 মাস চেষ্টা করার পরেই চিকিৎসকের শরণাপন্ন হয়ে যাওয়া উচিত। বিশেষ করে টাইম ডিউরেশন যেটা, এটা খুব ইম্পর্টেন্ট সংজ্ঞায়িতর জন্য। আচ্ছা ম্যাডাম, কি কি কারণে মেইনলি এটা হতে পারে? এখন আমরা যদি বন্ধ্যাত্ব সাবজেক্টটাকে বলি, আমরা 2টা গ্রুপে ভাগ করবো। একটা হচ্ছে পুরুষ বন্ধ্যাত্ব, একটা হচ্ছে নারীর বন্ধ্যাত্ব। নারীদের বন্ধ্যাত্ব যদি চিন্তা করি, আমরা কমনলি পাই যে মাসিক যাদের অনিয়মিত হয় ওদের মাসে মাসে ডিম্বাণু তৈরি হয় না, তার মানে এটা ডাক্তারি ভাষায় বলতে গেলে অ্যানওভুলেশন। দ্বিতীয়ত হয় এন্ডোমেট্রিওসিস নামে একটা অসুখ আছে, যেটাতে ওভারিতে সিস্ট হয়। জরায়ু, ইউটেরাস, ওভারি, জরায়ুর আশেপাশে স্ট্রাকচারগুলো একসাথে লেগে থাকে। এন্ডোমেট্রিওসিসে কারো কারো বন্ধ্যাত্ব হতে পারে। তারপরে কোনো কারণে যদি তার নারীর ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব ব্লক থাকে, তাদেরও বন্ধ্যাত্ব সমস্যা হতে পারে। ডিম্বাণু স্বল্পতার জন্যও বন্ধ্যাত্ব সমস্যা হতে পারে। এদের ওভারিতে যে পরিমাণ ডিম্বাণু থাকা উচিত তা তার স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকে। সেই জন্য যে ডিম্বাণুগুলো তৈরি হয় সেগুলি কোয়ালিটি ভালো থাকে না এবং কোয়ান্টিটিতে অবশ্যই কমতে থাকে, তাদেরও বন্ধ্যাত্ব হতে পারে। তো নারীদের এই ধরনের সমস্যাগুলো সাধারণত হয়। আবার কারো কারো থাকে যে জরায়ু সমস্যার জন্য বা জন্মগতভাবে জরায়ুটা ভালো ডেভেলপ হলো না, অন্য কোনো জন্মগত ডিফেক্টের জন্য বন্ধ্যাত্ব সমস্যা হতে পারে। আর পুরুষ বন্ধ্যাত্ব যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথমত আমাদের একটা টেস্টই ছেলেদের ক্ষেত্রে করতে হয়, সেটা হচ্ছে গিয়ে সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা। 3 থেকে 5 দিন সহবাস বন্ধ রেখে এই টেস্টটা করতে হয়। তো বীর্যের মধ্যে 3টা মূল জিনিস আমরা দেখে থাকি: সংখ্যা কত আছে, দেখতে কেমন এবং নড়াচড়া করছে কেমন। তো কারো যদি সংখ্যা কম থাকে, 15 মিলিয়নের কম থাকে, নড়াচড়া যদি 40% কম থাকে, বা দেখতে যদি 4% থেকে কম, 4%-এরও ভালো না থাকে, তাহলে তাদেরকে স্পার্মের রিপোর্টে প্রবলেমের জন্য হতে পারে। দ্বিতীয়ত হয় যে আবার কিছু কিছু পুরুষ আছে যাদের শুক্রাণুর রিপোর্ট একদম নীল থাকে, তাদেরকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলি, তাদের ক্ষেত্রেও বন্ধ্যাত্ব সমস্যা হবে। আবার কিছু কিছু পুরুষ থাকে যে সহবাসে অক্ষম, সেই ধরনের ক্ষেত্রে পুরুষ বন্ধ্যাত্ব তৈরি হবে। আবার আরেকটা বন্ধ্যাত্ব তৈরি হয়, যেমন বিদেশে যারা চলে যায় তাদের হয়তো কোনো প্রবলেমই নাই, কিন্তু তারা খুবই অল্প সময়, 2 বছর 3 বছর পর 1 মাস বা 2 মাসের জন্য একসাথে থাকতে পারে। তাদের দেখা যায় যে একসাথে থাকতে পারছে না দেখেই, বা চাকরির জন্য দুজন 2 জায়গায় থাকে, এই টাইমিং ম্যানেজমেন্টটা খুবই জরুরি। ম্যানেজ করতে পারছে না দেখে বন্ধ্যাত্ব সমস্যা হতে পারে। আচ্ছা, তাহলে ম্যাডাম নারী পুরুষ উভয়ই দায়ী হতে পারে এই বিষয়টির জন্য? কারণ দেখা যায় অলমোস্ট সমান সমানই পাই আমরা। তো ম্যাডাম, তাদের কোন সময়, একটা নির্দিষ্ট সময় পরে তো ডক্টরের শরণাপন্ন হতে বলবো, তো এটা মানে স্ট্যান্ডার্ড টাইমিংটা কীরকম? আমরা বলি অন্তত 1 বছর নিজেদের চেষ্টা করা উচিত। কিন্তু কারো যদি লেট করে বিয়ে হয়, স্পেশালি ফিমেল পার্টনার যদি লেট করে বিয়ে হয়, 35 এবং অ্যাবভ হলে 6 মাস নিজেরা চেষ্টা করার পরে চিকিৎসকের শরণাপন্ন হয়ে যাওয়া উচিত। আচ্ছা, তাহলে ম্যাডাম, নারীদের যেহেতু বয়সের কথাটা আসছে, তো বন্ধ্যাত্ব নিশ্চয়ই মানে নারীদের বন্ধ্যাত্ব নিশ্চয়ই সময়ের সাথে বা বয়সের সাথে কোনোভাবে নারীদেরটা বয়সের সাথে বেশি সম্পর্কিত। ইনভলভ। পুরুষদেরও একটা বয়সের পরে গিয়ে সমস্যাগুলি বাড়তে থাকে, কিন্তু মেয়েদের যেটা হয়, যেহেতু ডিম্বাণু রিজার্ভটা জন্মগতভাবেই ফিক্স করা থাকে, এবং সে একটা মেয়ে যখন তার মায়ের গর্ভে থাকে তখন থেকে ডিম্বাণুটা ওভারিতে ফিক্স থাকে, এরপর ডে বাই ডে সংখ্যাটা কমতে থাকে। ডিম্বাণু তৈরি না হলেও সংখ্যা অটোমেটিক কমতে থাকে। তো মেয়েদের যেটা হয় যে সেই জন্য ডিম্বাণুর একটা ফিক্সড রিজার্ভ থাকে, এই জন্য একটা বয়সের পর ডিম্বাণুর রিজার্ভটা অটোমেটিক কমতে থাকে, ডিম্বাণুর
কোয়ালিটিও খারাপ হতে থাকে। মেয়েরা একসময় মেনোপজে পৌঁছে যায়, মেনোপজে পৌঁছে গেলে কিন্তু তারা প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকে মানে না। এই বয়সটা আমরা কখন ধরবো যে এই সময়টা আমার হচ্ছে লাস্ট লিমিট হিসেবে আমি যদি ধরবো? বলি 30-এর মধ্যে একটা মেয়ের অন্তত একটা প্রেগনেন্সি নিয়ে নেওয়া উচিত। 30-এর আচ্ছা। পরে প্রেগনেন্সির সম্ভাবনা কমতে থাকে আর ঝুঁকিগুলোও বাড়তে থাকে। আচ্ছা, আমরা মেডিকেলের ভাষায় এলডারলি প্রাইমি বলি, যে 30-এর পরে প্রথম প্রেগনেন্সি নিল তাকে আমরা এলডারলি প্রাইমি বলে থাকি। তার মানে একটা এই এজ বার আছে, কারণও আছে, কারণ কমপ্লিকেশনও বাড়তে থাকে আসলে। আচ্ছা ম্যাডাম, একজন নিউলি ওয়েড কাপল যদি আমরা এভাবে চিন্তা করি যে ওনারা প্ল্যানিং করছেন, জি। ফ্যামিলি প্ল্যানিং এর জন্য চিন্তা ভাবনা করছেন, তো তাদের ক্ষেত্রে ওনাদের লাইফস্টাইল মডিফিকেশন বা কি ধরনের খাদ্যাভ্যাস হলে ভালো হয়, কি ধরনের লাইফস্টাইল হলে ভালো হয়, যেটা যারা প্রেগনেন্সি নেওয়ার কথা চিন্তা ভাবনা করছে, জি জি ম্যাডাম। তারপরে যেটা হবে যে একটা হচ্ছে টেনশন ফ্রি জীবনযাপন করতে হবে। যদি স্থূলতা সমস্যা ভুগে থাকেন, ওজন কমাতে হবে। কারো যদি স্মোকিং বা কোনো মানে অ্যাডিকশনের অভ্যাস থাকে সেটা ছাড়তে হবে, কারণ স্মোকিং, হ্যাঁ অবশ্যই। গ্যাজেট খুব বেশি ব্যবহার করার টেন্ডেন্সি থাকলে এটার একটা রেডিয়েশন এক্সপোজার হয়, সেখান থেকে কিছুটা দূরে থাকতে হবে। একটা নির্দিষ্ট সময় ঘুমাতে যেতে হবে, যে সময়টাতে প্রেগনেন্সি হওয়ার জন্য সময়, ডেঞ্জার পিরিয়ড যেটা বলি, সেই সময়টা হাজব্যান্ড ওয়াইফের সহবাসের জন্য সময় বের করতে হবে। আর মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে চিন্তা ভাবনাটা করতে হবে পজিটিভলি, হ্যাঁ, যে হ্যাঁ আমরা প্রেগনেন্সি ট্রাই করছি, আমাদের প্রেগনেন্সি হওয়া সম্ভব হবেও। আর ফিমেল পার্টনারের ক্ষেত্রে যেটা হয় যে প্রেগনেন্সি প্ল্যানিং শুরু করার 3 মাস আগে থেকে ফলিক অ্যাসিডটা ডেইলি একটা করে শুরু করা উচিত। ফলিক অ্যাসিডটা প্রেগনেন্সি প্ল্যানিং এর জন্য ভালো। আচ্ছা ম্যাডাম, এমনি হচ্ছে তাহলে তো সাইকোলজিক্যাল একটা ব্যাপার, যে ম্যাডাম বলেন যে অবশ্যই। পজিটিভলি ভাবতে হবে। তো আমাদের ম্যাডাম একটা বড় নারীদের, যারা আমরা এখন কর্পোরেট লাইফ লিড করছি, তাদের মধ্যে একটি বড় পোর্শন আছেন কিন্তু এই বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন। তো তাদের ক্ষেত্রে ম্যাডাম কি ধরনের অ্যাডভাইস আপনার একটা হচ্ছে তারা প্রফেশনালি যথেষ্ট স্ট্রেসের মধ্যে থাকেন, প্রফেশনালি যথেষ্ট ব্যস্ততার মধ্যে থাকেন। অনেক সময় যে তাদের ওই টাইমিংটাই ম্যানেজ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, তাদের ব্যস্ততা এত বেশি। এখন হবে কি যে দুটোর মধ্যে ওনাদেরকে সমন্বয় করতে হবে যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। কারণ প্রফেশনাল ক্যারিয়ার যেটা, সেটা একটা বয়সের পরেও ওনার পক্ষে সাইন করা সম্ভব, কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু একটা বয়স অবশ্যই অন্তরায়। সেক্ষেত্রে আমি মনে করি যে ভাববেন যে হ্যাঁ আমি বেবি নিব, অ্যাটলিস্ট একটা বেবি নিব, সেক্ষেত্রে আগে একটা বেবি অন্তত নিয়ে নেওয়া উচিত। তারপরে তার প্রফেশনাল ক্যারিয়ারের জন্য যা যা করা দরকার সেটাতে মনোযোগ দিলে বেশি ভালো হবে। আর কেউ যদি মনে করেন যে আমার বেবি নেওয়াটা এসেনশিয়াল কোনো কিছু না, হলে হবে না হলে না, অনেকেই সমঝোতা করে সেভাবে থাকতে পারেন। তো সেটা হলে সেটা কোনো অসুবিধা নেই, তারা দুইটাকেই সমানভাবে পাল্লা দিয়ে দুই দিকেই সমানভাবে সাইন করতে পারেন। কিন্তু কারো যদি এই সামান্যতম ইচ্ছা থাকে যে ফ্যামিলি কমপ্লিট করবেন, তাহলে সেটা বিয়ের পরপরই নিয়ে নেওয়াটা ভালো হবে বেশি। তাহলে ম্যাডাম স্ট্রেস খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রেস বিষয়। অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা ম্যাডাম, অনেক রোগী আছেন যারা রেগুলার কোনো ধরনের ওষুধ খাচ্ছেন, যেমন অনেকেই আছেন যে হাঁপানির সমস্যায় ভুগছেন, ব্রঙ্কিয়াল অ্যাজমা, তারপর হয়তো হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস আছে, বা হচ্ছে কোনো কারণে কিডনির সমস্যায় ভুগছেন। এই ধরনের নারীদের ক্ষেত্রে ম্যাডাম কোনো কি স্পেসিফিক কোনো মেডিকেশন আছে যেটা বন্ধ্যাত্ব সমস্যার সৃষ্টি করতে পারে? এটা ডিপেন্ড করবে কোন ধরনের ওষুধের উপর। কিছু যেমন হাঁপানি সমস্যার ওষুধ, তারপর না সেই ধরনের কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য কেউ কেউ মেথোট্রেক্সেটেট নামে একটা ওষুধ খায়, সেটা যেমন বন্ধ্যাত্ব সমস্যা করতে পারে, প্লাস এটা চলাকালীন সময় প্রেগনেন্সি নেওয়া যাবে না। সো এরকম কিছু বিষয় থাকে যে বাচ্চার জন্য টেরাটোজেনিক ইফেক্ট আছে, হ্যাঁ, এরকম কিছু ওষুধ থাকে যে সময় প্রেগনেন্সি নেওয়া যাবে না, বা যেগুলো ওভারিয়ান রিজার্ভ কমিয়ে দিতে পারে। মেথোট্রেক্সেটের জন্য হতে পারে, মেথোট্রেক্সেট ওষুধটা ডিম্বাণু রিজার্ভ কমিয়ে দেয়। কিন্তু আর যে অসুখগুলো বললেন, এখন বাকিটা হবে যে ডিজিজ মডিফাইং কিছু ওষুধপত্র থাকে, এটা গাইনোকোলজিস্ট বা ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং যাকে উনি দেখাচ্ছেন তার ডিজিজটার জন্য দুজনের মধ্যে সমন্বয় করে সিদ্ধান্ত নিতে হবে যে কোনো ওষুধটা আসলে তার জন্য সাইড এফেক্ট আছে কিনা। আচ্ছা, তাহলে আবার হাইপারটেনশনের কিছু ওষুধ আছে যেটা প্রেগনেন্সিতে আমরা দিব না, সেটা দিলে সে যদি প্রেশারের জন্য কোনো ওষুধ খায়, সেই ওষুধটা আমাদেরকে আগে থেকে চেঞ্জ করে প্রেগনেন্সিতে সেফ ওষুধ সুইচ করে তারপর তাকে প্রেগনেন্সি প্ল্যানিং করতে হবে। আচ্ছা ম্যাডাম, অনেক রুগী আমরা পাই বাংলাদেশে, তো আমার মনে হচ্ছে যে ইদানিং বেশি পাওয়া যাচ্ছে যে হাইপোথাইরয়েডিজম, জি জি, থাইরয়েডের সমস্যা। তো থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে বা হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রেও তো ওষুধ খেতে হয়। তো এই ধরনের রুগীরা কতদিন আগে বা কীরকম একটা সময়ের জন্য, যেহেতু তার ড্রাগও মডিফাই করতে হবে, ডোজিং মডিফাই করতে হবে, তো কতদিন আগে ম্যাডাম গাইনির একজন ডক্টরের সাথে দেখা করবেন বা ইনফার্টিলিটি বিশেষজ্ঞের সাথে দেখা করবেন? হাইপোথাইরয়েড কিংবা হাইপারথাইরয়েড যে অসুখটাই থাকুক না কেন, টিএসএইচ লেভেলটা প্রেগনেন্সির প্রথম 3 মাসে আমাদের টার্গেট থেকে 2.5 থাকা উচিত। সো এর কাছাকাছি যখনই থাকবে তখন থেকে সে প্রেগনেন্সি প্ল্যানিংটা করতে পারে, কারণ দুইটার কারণে কিন্তু প্রেগনেন্সি হতে ডিলে হবে, অ্যাবর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বাচ্চার তো নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট, বুদ্ধিবৃত্তি, অনেকগুলি প্রবলেম আছে, প্রেগনেন্সিতে অনেক রকম কমপ্লিকেশন হবে, প্রি এক্লাম্পসিয়া হয়,
তারপরে হচ্ছে যে আর্লি অ্যাবর্শন হয়ে যেতে পারে, প্রিটার্ম লেবার হতে পারে, বাচ্চার গ্রোথ ভালো নাও হতে পারে। সো এটা কন্ট্রোল বা কন্ট্রোলের কাছাকাছি আসা অবস্থায় তারপরে তার প্রেগনেন্সি প্ল্যানিং শুরু করা উচিত। আচ্ছা ম্যাডাম, আপনি রিস্ক ফ্যাক্টর হিসেবে বললেন যে বয়স কমাতে, মানে ওজন কমাতে জি। হবে। ওজনটা খুবই ইম্পর্টেন্ট। জি, তো অবশ্যই। ম্যাডাম, এই ওজনের সাথে আসলে এই বন্ধ্যাত্বের কি সম্পর্ক? বেশি ওজনের মেয়েদের একটা হয় যে এদের অনেকেই থাকে পলিসিস্টিক ওভারি সমস্যায় ভুগে থাকেন, যাদের আচ্ছা। হয় যে মাসিকটা সাধারণত অনিয়মিত হয়, কারো কারো অনেক পিছিয়ে হয়, কারো কারো খুব শর্ট মেনস্ট্রুয়াল সাইকেল হয়। এদের অনেকেরই শরীরে অস্বাভাবিক লোম থাকে। এদের যেটা হয় যে পুরুষ হরমোনের আধিক্য শরীরে কিছুটা থাকে বেশি, হরমোনাল ইমব্যালেন্স। হরমোনাল ইমব্যালেন্স থাকে, থাইরয়েড হরমোন, প্রোল্যাকটিন হরমোনেরও ইমব্যালেন্স থাকতে পারে। এদের মাসে মাসে ডিম্বাণু তৈরি হয় না। আচ্ছা। শুধু পলিসিস্টিক ওভারি না, যাদের স্থূলতা সমস্যায় ভুগে থাকে তাদের মাসে মাসে ডিম্বাণু তৈরি হতে অসুবিধা হয়। সো এই জন্য ওজন কমানোটা মাস্ট। আবার বেশি ওজনের প্রেগনেন্সি হতে যেমন দেরি হয়, প্রেগনেন্সিতে মিসক্যারেজ হওয়ার রেটটাও বেশি থাকে। প্রেগনেন্সিতে হাইপার টেনশন, ডায়াবেটিস এটা বাড়ার সম্ভাবনা বেশি থাকে। প্রিটার্ম লেবার, এক্লামশিয়া হওয়ার সম্ভাবনা থাকে। সেগুলো প্রত্যেকটাই হতে পারে। আবার পুরুষদের ক্ষেত্রেও যদি চিন্তা করি, স্থূলতার সাথে কিন্তু স্পার্মের রিপোর্টেরও সম্পর্ক আছে। দেখা যায় শুক্রাণুর রিপোর্টও চেঞ্জ হয়ে যায়, নড়াচড়া কমে যায়, সংখ্যা কমে যায়। সেই জন্য একটা নির্দিষ্ট মাত্রার ওজন নারী এবং পুরুষ উভয়ের জন্যই দরকার। আচ্ছা ম্যাডাম, খাদ্যাভ্যাসের ব্যাপারটা, জি। যে কেউ যদি প্ল্যান করে যে আমি এখন ফ্যামিলি প্ল্যানিং এর কথা চিন্তা করছি, তো খাদ্যাভ্যাসের ক্ষেত্রে ফলিক অ্যাসিডের কথা তো ম্যাডাম জি, জি। বললেনই, সেজন্য হয়তো শাকসবজি বেশি খেতে হবে। প্রোটিন রিচ খাবারের সাথে কি কোনো ব্যাপার? প্রোটিন রিচ খাবার অবশ্যই দরকার, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার অবশ্যই দরকার। কার্বোহাইড্রেটটা কম খেলেই ভালো, কারণ যেহেতু এটা ওজন আচ্ছা। বাড়াবে। হাই প্রোটিন ডায়েট, অ্যান্টিঅক্সিডেন্ট, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট, ভিটামিন ই, জিঙ্ক, এগুলি সবই হচ্ছে প্রেগনেন্সিতে হেল্পফুল। মানে পুষ্টিকর খাবার খেতে হবে। আচ্ছা ম্যাডাম, আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে অনেক আমাদের অনেক রোগী আছেন, জি। বা অনেক হচ্ছে নারী আছেন যারা অলরেডি কোনো একটা কন্ট্রাসেপটিভ মেথডে আছেন। জি। তো এইসব নারীদের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে আহ, তারা তারা যদি ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবেন, কন্ট্রাসেপটিভ মেথডটা বন্ধ করার কতদিন পর থেকে তারা ভাববেন যে আমার হয়তো বন্ধ্যাত্ব সমস্যা হচ্ছে, আমার এই সময় ডক্টরের কাছে যাওয়া উচিত? এখন এটা একটা ভালো প্রশ্ন। আমরা যদি কন্ট্রাসেপটিভ মেথড চিন্তা করি, পুরুষদের ক্ষেত্রে কন্ডোম আর মেয়েদের ক্ষেত্রে ওরাল পিল, এই দুটোই সাধারণত যখনই ইউজ বন্ধ করে দিবে তখনই অ্যাকশন শেষ হয়ে যাবে। পিলের উইথড্রটা খুব তাড়াতাড়ি হয়। তো সেই জন্য এই দুটোর ক্ষেত্রে যে যদি বয়স বেশি না থাকে, 1 বছর পর্যন্ত নিজেরা তো দেখতেই পারেন, কিন্তু ইনজেক্টেবল যে কন্ট্রাসেপটিভ মেথডগুলো ইউজ করে থাকে বা কপারটি, এগুলোর কপারটিও খুলে ফেললে সাইড ইফেক্ট চলে যায়, এটার অ্যাকশনটা চলে যায়, কিন্তু কপারটি একটু লং লাস্টিং কিছু সাইড ইফেক্ট থাকতে পারে। যেমন পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয়, মেয়েদের তলপেটে ব্যথা হয়, সহবাসে অসুবিধা হয়, পিরিয়ডের সময় হেভি ব্লিডিং হয়। আবার ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভের কারো কারো অনেক দিন পর্যন্ত মাসিক নাও হতে পারে। এটাতে আবার নর্মাল মেনস্ট্রুয়াল ফাংশনটা, নর্মালি যে ওভুলেশনটা হয়, মেয়েদের যে ডিম্বাণু তৈরি হয়, সেই ফাংশনগুলো ব্যাক করতে অনেক দিন সময় লাগে। সেই জন্য কপারটি এবং ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ মেথড যদি কেউ ব্যবহার করে থাকেন, তাদের ক্ষেত্রে অ্যাকশনটাই ব্যাক করতে করতে, স্পেশাল ইনজেকশনের ক্ষেত্রে অ্যাকশনটাই ব্যাক করতে করতে 6 মাস বা এমনকি 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। লং টার্ম হ্যাঁ, ইফেক্ট লং টার্ম, এদিকে লং টার্ম রিভার্সেবল কন্ট্রাসেপটিভ বলে আর কি, লার্ক বলে থাকি। কিন্তু অ্যাকশনটা রিভার্স হতে অনেক দিন পর্যন্ত সময় লাগতে পারে। আচ্ছা ম্যাডাম, যদি কোনো কাপল ভাবেন যে আমার এখন ফ্যামিলি প্ল্যানিং এর সমস্যা হচ্ছে কিন্তু আমাদের বন্ধ্যাত্ব প্রবলেম আছে, জি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে কি কি ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে এখন পর্যন্ত তাদের বাংলাদেশে জন্য? বন্ধ্যাত্ব চিকিৎসা সবগুলি ব্যবস্থাই আছে। আমরা নর্মাল প্রাইমারি লেভেলে ট্রিটমেন্ট থাকে হচ্ছে গিয়ে ওভুলেশন ইন্ডাকশন, ঠিকমতো ডিম্বাণু তৈরি হওয়ার পরও বেসিক কিছুতে ইনভেস্টিগেশন দুজনেই লাগবে। তারপর ঠিকমতো ডিম্বাণু তৈরি হওয়ার পরও যদি দেখি যে প্রেগনেন্সি হচ্ছে না, সেকেন্ড লাইনে দেখি আমরা ফেলোপিয়ান টিউব খোলা আছে নাকি বন্ধ হচ্ছে তার জন্য টেস্ট, তার জন্য পরীক্ষা নিরীক্ষা, ল্যাপারোস্কোপি সবই বাংলাদেশে হয়। থার্ড লাইনে ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে আইইউআই, ইন্ট্রা ইউটেরাস ইনসেমিনেশন বলে, সেটাও আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, আমাদের বিআরবি হসপিটালেও সেই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। আচ্ছা। একদম হাইস্ট লেভেলের ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলি আইভিএফ বা টেস্ট টিউব বেবি চিকিৎসা, সেটাও বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। কিন্তু বাংলাদেশের রোগীর তুলনায় এখনও সংখ্যা অত বেশি না, কিন্তু চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ অ্যাভেলেবল আছে। আচ্ছা ম্যাডাম, আমরা তো অসুখ, মানে কি কি রোগের কারণে এই প্রবলেমগুলো হচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম, কিন্তু অনেক রোগী আছে ম্যাডাম যারা পোস্ট অপারেটিভ কেস, যেমন ফাইব্রয়েড হয়েছে জি। বা ফাইব্রয়েড হয়তো আছে, আমরা ডক্টররা বলেছি যে এটা যেহেতু এখন কোনো সমস্যা করছে না, এটা অপারেশনের প্রয়োজন নেই, তো সেই ক্ষেত্রে কি ম্যাডাম ফাইব্রয়েডের পেশেন্ট যারা আছেন তাদের কি বন্ধ্যাত্বের সমস্যা হতে পারে? ফাইব্রয়েড যদি বাইরের দিকে থাকে বা ভিতরের দিকে থাকলেও বেবি যে যে অংশটাতে বসবে, এন্ডোমেট্রিয়াম, সেই অংশটাকে যদি পুশ করে না থাকে,
তাহলে সাধারণত ফাইব্রয়েডের জন্য বন্ধ্যাত্ব সমস্যা হয় না। যেমন আজকে সকালে আমি এক ডাক্তারের ওয়াইফকে দেখলাম, ফাইব্রয়েড আছে কিন্তু লোকেশনটা এমন জায়গায় যেটা এখনো বন্ধ্যাত্বের সমস্যা করবে না। আমি বলেছি ফাইব্রয়েড সহ প্রেগনেন্সি নেওয়ার জন্য, এবং ফাইব্রয়েড সহ প্রচুর প্রেগনেন্সি হয়, কিন্তু ফাইব্রয়েড যদি একদম ভিতরের দিকে গ্রো করে অথবা একদম এন্ডোমেট্রিয়াম যে জায়গাটাতে প্রেগনেন্সিটা বসবে সেখানে যদি ফাইব্রয়েড থাকে, সেটা যদি সাইজে ছোটও থাকে সেটা প্রবলেম করতে পারে। আচ্ছা এবং ফাইব্রয়েডের জন্য যদি কারো মেনস্ট্রুয়াল ব্লিডিংটা হেভি হয়, প্রচুর পরিমাণ ব্লিডিং হয়, তাদের ক্ষেত্রে বন্ধ্যাত্ব সমস্যা হতে পারে। আচ্ছা ম্যাডাম বন্ধ্যাত্ব আরেকটা সমস্যা হতে পারে, আর রিকারেন্ট প্রেগনেন্সি লস হতে পারে, অ্যাবর্শন হয়ে যেতে পারে। যদি ইমপ্ল্যান্টেশন ইমপ্লান্টেশন, জি জি, অ্যাবর্শন হয়ে যেতে পারে। আচ্ছা একটা বড় মানে আমি এই প্রশ্নটা নিজে আমাকে এক রুগী করেছেন যে পেশেন্টের ফেলোপিয়ান টিউবে কোনো একটা সমস্যা ছিল জি। এবং ওটা কেটে ফেলা হয়েছে এক পাশে। জি। তো সেই ক্ষেত্রে রুগীদের জন্য কি কোনো অ্যাডভাইস আছে? আরেকদিকে ফেলোপিয়ান টিউব যদি খোলা থাকে তাহলে নরমালি প্রেগনেন্সি হওয়া সম্ভব। আমার ব্যাচমেটে একজন আছে, প্রথম প্রেগনেন্সি ছিল একটোপিক প্রেগনেন্সি, একটোপিক প্রেগনেন্সি টিউবে প্রেগনেন্সি হয়েছিল, একদিকে টিউব কাটা, ওর কিন্তু পরে 3টা প্রেগনেন্সি হয়েছে। আর আচ্ছা। আরেকদিকে টিউব যদি ফাংশনিং থাকে তাহলে নরমালি প্রেগনেন্সি হওয়া সম্ভব। কিন্তু দুর্ভাগ্যবশত এমন যদি হয় যে ফেলোপিয়ান টিউব একটা তো কেটে ফেলতে হয়েছে, আরেকটা ফেলোপিয়ান টিউব ফাংশনিং না, ঠিকমতো কাজ করছে না, তাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে টেস্ট টিউব বেবি চিকিৎসা। আচ্ছা ম্যাডাম একটা বড় সংখ্যক রুগী, আমাদের নারী রুগীরা যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজে জি। ভুগছেন, তো তাদের ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে টিবির যে পেশেন্টগুলো থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ফেলোপিয়ান টিউব ব্লক হয়ে যায়। ম্যাডাম এটা ডায়াগনোসিসের উপায় কি আসলে? যে ধরেন ওনার ট্রিটমেন্ট কোর্স কমপ্লিট হয়েছে, কিন্তু এটা তো একটা ডায়াগনোসিসের ব্যাপার আছে যে ওনার মেয়েটার হয়তো বিয়ে হয়নি বা সামনে বন্ধ্যাত্ব কোনো সমস্যা হবে কিনা। এখন বিয়ে যেহেতু হয় না, তাদের ক্ষেত্রে ফেলোপিয়ান টিউব খোলা আছে বন্ধ আছে কিনা সেটা অ্যাসেসমেন্টের কোনো টেস্ট দরকার নাই, সেটা সম্ভবও না। আমরা ফেলোপিয়ান টিউব অ্যাসেসমেন্টের জন্য কয়েকটা টেস্ট করে থাকি। একটাকে বলি আমরা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি। নর্মাল স্যালাইনটা আমরা জরার মুখ থেকে পুশ করে দেখি সেটা পেটের মধ্যে গিয়ে পড়লো কিনা। টিউবের একটা এক্সরে, যেটাকে আমরা বলি হিস্টেরোসালপিনোগ্রাফি, আর হচ্ছে ল্যাপারোস্কোপি। তো ল্যাপারোস্কোপি তার যে কোনো কারণে ল্যাপারোস্কোপি করা সম্ভব, কিন্তু হিস্টেরোসালপিনোগ্রাফি বা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি কোনোটাই একজন আনমেরিড মেয়ের পক্ষে করা সম্ভব না, সেটা উচিত হবেও না। সো আচ্ছা। তার বিয়ে হোক, প্রেগনেন্সি না হলে তখন স্টেপ বাই স্টেপ তো প্রসিডিউর আসবে, তখন দেখা দেবে ফেলোপিয়ান টিউব ব্লক হলো কিনা। যদি একবার ম্যাডাম ব্লক হয়ে যায় তো সেই ক্ষেত্রে এটা কি মানে এমনিতেই চলে যায় নাকি আবার পরে অপারেশন? এখন যদি তার স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি বা হিস্টেরোসালপিনোগ্রাফিতে বলে তার ফেলোপিয়ান টিউব ব্লক, কনফার্ম হওয়ার জন্য ল্যাপারোস্কোপি করতে হবে। ল্যাপারোস্কোপি ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে একটা অপারেশন করা হয়, পেটে ফুটো করে দেখা হয় ক্যামেরা ঢুকে যে আসলে বেশ কয়েকটা কারণে ল্যাপারোস্কোপি করা হয়। আমাদের গাইনি যে ল্যাপারোস্কোপি সেটা হচ্ছে যে এই পেট ফুটো করে অপারেশন করে আমরা দেখি টিউব খোলা আছে আর বন্ধ আছে। তো ল্যাপারোস্কোপিক্যালি যদি কারো বলে যে টিউব বন্ধ আছে তাহলে সেটা আসলে বন্ধ ধরতে হবে। আর যদি অন্য কোনো প্রসিডিউরে বলে যে তার টিউব বন্ধ আছে তাহলে ল্যাপারোস্কোপি করে কনফার্ম হতে হবে। সাধারণত ল্যাপারোস্কোপি রিপোর্টটা ভুল হয় না, সেটা আচ্ছা। আমরা ধরে রাখি যে অলমোস্ট 100% রিলায়েবল। ম্যাডাম আমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে। ডালিয়া আমিন নামের একজন দর্শক কমেন্ট করেছেন, ইউট্রাসে ফাইব্রয়েড থাকলে কি বন্ধ্যাত্ব হয়? তাহলে বাংলাদেশে কোথাও এই ফাইব্রয়েড অপারেশনের জন্য কেন বলে না? আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম, ওখানে বলেছে অপারেশনের কথা। আমার সাবসেরাস অ্যান্ড ইন্ট্রামুরাল ফাইব্রয়েড। এখন সবসময় ফাইব্রয়েড বন্ধ্যাত্ব সমস্যা করে না, সাবসেরাস ফাইব্রয়েড তো বন্ধ্যাত্ব সমস্যা করে না। ইন্টারমুরাল ফাইব্রয়েড কখনো কখনো বন্ধ্যাত্ব সমস্যা করে, যেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। আমি তো আগেই বলেছিলাম যে বেবি হওয়ার জায়গাটা যদি পুশ করে থাকে বা কারো কারো যদি ফাইব্রয়েডের জন্য মেনস্ট্রুয়াল ব্লিডিংটা হেভি হয়, তাদের ক্ষেত্রে সার্জারি করে নিলে ভালো হবে। সবসময় ফাইব্রয়েডটা প্রবলেম করে এটা না। কি ম্যাডাম নির্দিষ্ট কোনো সময় পর্যন্ত, একটা টাইম পিরিয়ড পর্যন্ত স্বাভাবিকভাবে চেষ্টা করে চেষ্টা করা তারপরে যায়, হ্যাঁ। হচ্ছে তারপর যদি দেখা যায় কোনো কজ পাওয়া যাচ্ছে না, তখন ফেলোপিয়ান টিউব খোলা আছে নাকি বন্ধ হচ্ছে তার জন্য টেস্ট করা হবে, প্লাস তখন ফাইব্রয়েডটা ফেলে দিলে হবে। আচ্ছা বাংলাদেশে সব অনেক গাইনোকোলজিস্ট ফাইব্রয়েডের জন্য সার্জারি করে থাকেন, কিন্তু ল্যাপারোস্কোপিক্যালি ফাইব্রয়েডের সার্জারি বাংলাদেশে কম হয়, কিন্তু ঢাকায় বেশ কয়েকজন গাইনোকোলজিস্ট করছেন এখন। ম্যাডাম আলফা জামান ইমন নামে একজন দর্শক কমেন্ট করেছেন, রিকারেন্ট প্রেগনেন্সি লস উইথ আননোন কজ। এখন আবার বেবি নিতে চাইলে কি কি করা লাগবে? এখন উনি কী কী টেস্ট করেছেন আমি তো জানি না, কিন্তু যেহেতু বললেন আননোন কজ, তার মানে উনি আগে বেশ কিছু টেস্ট করেছেন। এখন অনেক সময় হয় যে আমরা কজ খুঁজে পাই না, তখন যেটা করতে হয় প্রেগনেন্সি সাপোর্টিভ সব রকম ওষুধ দিতে হয়। আমরা অনেক সময় লো মলিকুলার ওয়েট হেপারিনও দিয়ে থাকি প্রেগনেন্সি সাপোর্টিভ ওষুধ হিসেবে। এখন ওনার এর আগে আসলে প্রেগনেন্সি কখন নষ্ট হয়েছে সেটা আমরা নিজেরাও জানি না। লো মলিকুলার ওয়েট ম্যাডাম আসলে ওই কোয়াগুলেশন কোনো প্রোফাইলের সাথে হ্যাঁ, কি সম্পর্ক আছে? সব রকম টেস্ট আসলে বাংলাদেশে অ্যাভেলেবল থাকে না। প্রেগনেন্সিতে কোয়াগুলেশনের রেটটা বেড়ে যায়, ব্লাড আচ্ছা। ক্লট হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যায়। তো সব রকম টেস্ট আমাদের দেশে অ্যাভেলেবল না। তো কিছু সময় থাকে যে লুপাস পজিটিভের জন্য এটা আমরা বুঝতে পারি। লুপাস পজিটিভ থাকলে তো আমরা অবশ্যই লো মলিকুলার ওয়েট হেপারিন দিই।
লুপাস পজিটিভ না থাকলেও কখনো কখনো এমপিরিক্যালি লো মলিকুলার ওয়েট হেপারিনের মানে অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি এরকম কোনো একটা ব্যাপার থাকে দেখা। আর হচ্ছে যে প্রোজেস্টেরন সাপোর্ট দিয়ে রাখি আমরা, তখন প্রেগনেন্সি টিকিয়ে রাখার জন্য সব রকম সাপোর্টে দিই। আর যদি ওনার এমন হয় যে 3 মাসের পরে গিয়ে প্রেগনেন্সি লস হয়েছে, তখন জরার মুখ আমরা সার্ভাইকাল সার্কুলেজ সার্জারি করে দিই, জরার মুখ সেলাই করে দিয়ে দিই, যেন জরার মুখের স্ট্রেংথটা বাড়ে, 3 মাসের পরে প্রেগনেন্সিটা হোল্ড করে রাখতে পারে। আচ্ছা ম্যাডাম, রোকসানা মোর্শেদ নামে একজন দর্শক কমেন্ট করেছেন, যদিও এটা আমাদের আজকের বিষয়ের সাথে যুক্ত না, তবু আমরা প্রশ্নটা নিচ্ছি। ম্যাডাম, ফার্স্ট বেবি অপারেশনে হলে সেকেন্ড বেবি কি নর্মালে হওয়া সম্ভব? হ্যাঁ, আমরা অনেক সময় আমরা সেকেন্ড বেবি নর্মাল ডেলিভারি করে থাকি। সেটা অনেক কিছু বিষয় দেখে নিতে হয়। 2 বাচ্চার মধ্যে বয়সের গ্যাপ কতটুকু, আগের সেলাই জরা যে সেলাইটা সেটা থিকনেস কতটুকু আছে, বেবির ওয়েট কতটুকু আছে, সব কিছু মিলিয়ে আমরা রিস্ক বেনিফিট রেশিও চিন্তা ভাবনা করে আমরা সিদ্ধান্ত নিই যে কোনটা রোগীর জন্য ভালো হবে। রৌফ মিয়া নামে একজন দর্শক কমেন্ট করেছেন, ম্যাডাম যাদের হরমোনের সমস্যা আছে তাদের কি বন্ধ্যাত্ব দেখা দিতে পারে কি? হ্যাঁ, অবশ্যই দেখা দিতে পারে। হরমোনের সমস্যা কি ধরনের সমস্যা? যেমন পলিসিস্টিক ওভারি দিয়ে আমি বললাম, এদের কিছু হরমোনাল ইমব্যালেন্স থাকে, এদের টেস্টোস্টেরন বেশি থাকে, সেটার জন্য ওভুলেশন ঠিকমতো হবে না। এদের থাইরয়েড হরমোন প্রোডাকশন হরমোনের ইমব্যালেন্স থাকে। কারো কারো ওভারি ডিম্বাণুর যে রিজার্ভ অ্যান্টিমুলারাইন হরমোন সেটা অনেক কম থাকে, তাদের ক্ষেত্রেও ডিম্বাণু ঠিকমতো তৈরি হবে না। কারো কারো অ্যান্টিমুলারাইন হরমোন অনেক বেশি থাকে। সব রকম হরমোনের জন্য ম্যাডাম যদি চিকিৎসা না নেন, হাইপোথাইরয়েডিজম বিশেষ করে, সেই ক্ষেত্রে কি হতে পারে? হ্যাঁ, অবশ্যই হাইপোথাইরয়েড হাইপারথাইরয়েডিজম দুটোই বন্ধ্যাত্বের জন্য কারণ। আচ্ছা ম্যাডাম, জান্নাতুল ফেরদৌস বেলি নামে একজন দর্শক কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, আমার এপ্রিল মাসে একটোপিক প্রেগন্যান্সি ধরা পড়ার সাথে সাথেই অপারেশন করে টিউব কেটে ফেলতে হয়েছে। মে মাসে মাসিক হয়, অনেক রক্ত যায় ও পেটে অনেক ব্যথা হয়। এই মাসে মাসিক চলছে, জুন মাসে আর কি, কিন্তু পেটে অনেক ব্যথা করে। এখন আমি বাচ্চার জন্য কবে থেকে চেষ্টা করতে পারি, আর চেষ্টা করলে কি কোনো সমস্যা হবে কিনা? এখন এটা তো বলা মুশকিল। আপনি 3-4 মাস পরে আপনি যদি ওজন বেশি হয়ে থাকে, এখন ওজনটা কমান, সেক্ষেত্রে 6 মাস সময় নেন, নাহলে সার্জারির পরে আপনি 3 মাস পর থেকে প্রেগনেন্সি ট্রাই করতে পারবেন। কিন্তু আপনার যেহেতু একদিকে টিউব অলরেডি কাটা, আপনার পরবর্তীতে প্রেগনেন্সি হওয়া মাত্র ডায়াগনোসিস করতে হবে যে আপনার পরের প্রেগনেন্সিটা কোথায় হলো, ইউটেরাসে হলো না ইউটেরাসের বাইরে হলো। সেটা আর্লি ডায়াগনোসিস করে আর্লি ম্যানেজ করতে হবে। যদি বাই চান্স পরে প্রেগনেন্সিটা আপনার জরায়ুর বাইরে হয়, তাহলে সেটা খুবই তাড়াতাড়ি ম্যানেজ করতে হবে, কারণ আরেকবার টিউব কাটার থেকে আমরা মেডিসিন দিয়েও একটু প্রেগনেন্সি আমরা ম্যানেজ করতে পারি। সেক্ষেত্রে মেডিসিনের অপশনও আছে। আর যদি ইউটেরাসের ভিতরে প্রেগনেন্সি হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ সেই প্রেগনেন্সি কন্টিনিউ হবে। আচ্ছা ম্যাডাম, কোনো নির্দিষ্ট কোনো ওষুধ কি আছে নাকি, যে আমরা যখন ম্যাডাম বললেন যে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ, এই ধরনের ড্রাগগুলো, এমন কোনো ফলিক অ্যাসিড ছাড়া এমন কোনো ওষুধ কি আছে যেটা আমরা ওভুলেশন ইন্ডিউসিং অনেক ড্রাগ দেই, মুখে ওষুধ দেই, ইনজেকশন দেই, ইভেন মেটফর্মিন যে ডায়াবেটিস ওষুধ, মেটফর্মিনও আমাদের ওভুলেশনে হেল্প করে। আরও অনেক রকম ওষুধ আছে। এগুলো পেশেন্টের বয়স, হরমোনাল প্রোফাইল, আগের ট্রিটমেন্ট সব কিছু বুঝে সিদ্ধান্ত নিতে হয়। এবং ওষুধ দেওয়ার পরে মাসিকের 11তম দিন বা 12তম দিনে ট্রান্সভাজানাল সোনোগ্রাফি করে দেখতে হয় তার ঠিকমতো ডিম্বাণু তৈরি হচ্ছে কিনা। আচ্ছা, আরও একটা বিষয় আছে ম্যাডাম, কিছু রোগী আছে যারা কেমোথেরাপি নিয়েছে, ক্যান্সারের রোগী, লিউকেমিয়া হয়তো হয়েছিল, কেমোথেরাপি নিয়েছেন, বা ওনার অন্য কোনো যে কোনো ধরনের হয়তো ক্যান্সার হয়েছে, তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে কি বন্ধ্যাত্ব হয়? অবশ্যই কেমোথেরাপির অনেক ওষুধই আছে, যেটা ওভার একটা হচ্ছে এটা লং লাস্টিং সাইড ইফেক্ট থাকে। সো যতদিন কেমোর ওষুধগুলোর এফেক্ট থাকবে ততদিন পর্যন্ত এটা তাকে, যারা ক্যান্সার চিকিৎসা করছেন তারাই বলে দিবে কতদিন পর্যন্ত প্রেগনেন্সি নিতে পারবে না। দ্বিতীয়ত হয় কেমোথেরাপির অনেক ওষুধ আছে যেটাতে ডিম্বাণুর রিজার্ভ কমে যায়, ওভারিয়ান ফাংশন হ্যাম্পার হয়, ওভারিয়ান রিজার্ভ কমে যায়, তো তার তো অবশ্যই বন্ধ্যাত্ব সমস্যা হতে পারে। সেজন্য কেমোথেরাপি শুরু করার আগে অনেক দেশেই আছে, আমাদের দেশেও আছে, যে অনেকেই আছে যে তার যদি এরকম কেমোথেরাপির জন্য, ক্যান্সারের জন্য কোনো সার্জারিতে যেতে হয় বা কেমোথেরাপি লাগবে, সেই ট্রিটমেন্টে যাওয়ার আগে ডিম্বাণু বা এমব্রায়ো তৈরি করে সেটা ফ্রিজ করে রাখা যায়। আচ্ছা, ভ্রূণ বা ডিম্বাণু ফ্রিজ করে রাখা যায়। তার ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে সেই হিমায়িত ভ্রূণ বা হিমায়িত ডিম্বাণু থেকে আবার প্রেগনেন্সি নেওয়া সম্ভব। আইভিএফ সিস্টেম। আচ্ছা ম্যাডাম, আমাদের আরও একজন দর্শক কমেন্ট করেছেন, শাওলিন জাহান নাম, উনি বলেছেন, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার মাসিক নিয়মিত হয় আর আমার হাজব্যান্ডের রিপোর্টও নর্মাল, কিন্তু আমার ফেলোপিয়ান টিউব ব্লক, তাই কনসেপ্ট হচ্ছে না, রাইট সাইড ব্লক, আমি এখন কি করব? শাওলিন, আপনার জন্য বলছি, আপনার যদি ডান দিকের ফেলোপিয়ান টিউব ব্লক থাকে এবং বাম দিকেরটা যদি খোলা থাকে, তাহলে তো আপনার 50% সম্ভাবনা থাকলোই প্রেগনেন্সি হওয়ার জন্য। আপনি সেটা দিয়ে চেষ্টা করেন। তবে যদি ফেলোপিয়ান টিউব একটা খোলা থাকলেও অনেকের অনেক সময় প্রেগনেন্সি হয় না, হতে দেরি হয়, বা ইভেন ফেলোপিয়ান টিউব দুটোই খোলা আছে তাদেরও প্রেগনেন্সি হতে ডিলে হয়। আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত ট্রিটমেন্ট শেষ করেন,
যদি দেখেন প্রেগনেন্সি হচ্ছে না, তখন লাস্ট ট্রিটমেন্ট তো আছেই, টেস্ট টিউব বেবি। টেস্ট টিউব বেবির জন্য কিন্তু ফেলোপিয়ান টিউবের কোনো রকম কোনো রোল নাই। টিউব যদি আপনার দুইটা বন্ধ থাকে, টিউব যদি একটাও না থাকে আপনার, তাও টেস্ট টিউব বেবি ট্রিটমেন্টে প্রেগনেন্সি হওয়া সম্ভব। আপনি নিশ্চয়ই একদিন সফলকাম হবেন। ম্যাডাম, যেটা বলছিলাম যে ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে রেডিওথেরাপির সাথে কি কোনো সম্পর্ক আছে? রেডিওথেরাপির সাথে রেডিওথেরাপির সাইড এফেক্ট রিলেটিভলি কম। হ্যাঁ, আচ্ছা। রিলেটিভলি কম, তারপরেও রেডিওথেরাপিতেও ডিম্বাণু রিজার্ভ কমতে পারে। আমাদের অনেক রোগী আছে ম্যাডাম খুব হাই রেডিয়েশনের এরিয়াতে কাজ করে, জি। যেমন আমাদের ইআরসিপির যে রুমটা জি। আছে সেখানে একটা বড় একটা রেডিয়েশনের ব্যাপার আছে। আবার যে কোনো ধরনের রেডিয়েশনে হয়তো উনি কোনো কম্পিউটারের কোনো দোকানে জি, কাজ জি। করছেন বা কোনো মোবাইল কোনো টাওয়ার খুব কাছে আছে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে ম্যাডাম কি হ্যাঁ, ধরনের যে advice এই থাকবে? সব এখন তো গ্যাজেটের কথা তো প্রথমে আমি বলেছিলাম যে জি, বেশি ম্যাডাম। রেডিয়েশন এক্সপোজার থাকলে কিন্তু সেটাও হেলথ হ্যাজার্ড আছে। আমরা প্রায়ই ছেলেদের পাই যে শুক্রাণুর রিপোর্ট খারাপ আসে, মোবাইলটা প্যান্টের পকেটে রাখা হয় বা সারাক্ষণ ল্যাপটপে কাজ করছে, এই রেডিয়েশনগুলোরও এগুলোর সাইড এফেক্ট আছে। সেক্ষেত্রে আচ্ছা। যদি হাই রেডিয়েশন এরিয়াতে কাজ করতে হয়, তাহলে কিছু প্রোটেক্টিভ ডিভাইস করে নিতে হবে যেন রিপ্রোডাক্টিভ অর্গানগুলো সেফ থাকে। আচ্ছা ম্যাডাম, আমাদের আরও একজন দর্শক কমেন্ট করেছিলেন ম্যাডাম যে পুরুষদের বন্ধ্যাত্ব এই বিষয়টি নিয়ে মানে ওনারা কিভাবে বুঝবেন যে উনি এখন এই ডাক্তারের কাছে যাবেন? বা ছেলেদের কি টেস্ট সমস্যা? না করলে আসলে বোঝা সম্ভব না। এটা সাধারণত সহবাসে ম্যাডাম সক্ষম নারীদের বলা হয় সব সময়। হ্যাঁ, কিন্তু আসলে কজ আমরা 50-50% অলমোস্ট সমান কজই পেয়ে থাকি। তো পুরুষদের যেটা হয়, যখন তারা নিজেরা চেষ্টা করবেন তখন দেখছেন যে প্রেগনেন্সি হচ্ছে না, তখন কোনো না কোনো চিকিৎসকের শরণাপন্ন হবেন, চিকিৎসক টেস্ট করতে দিবেন। টেস্ট করলে বোঝা যাবে যে তার শুক্রাণুর রিপোর্টে কোনো সমস্যা আছে কিনা। আরও একজন দর্শক কমেন্ট করেছেন ম্যাডাম যে বিয়ের 15 বছর পরে কনসেপশন সম্ভব কিনা? জি, আমার নিজেরই একটা পেশেন্ট আছে, বিয়ের 17 বছর পরে প্রেগনেন্সি হয়েছে। 17 বছর 17 বছর পরে প্রেগনেন্সি হয়েছে আচ্ছা। সিরাজগঞ্জে। উনি এত এক্সাইটেড, আমাকে আর দেখাতে পারেননি, আমি ল্যাপারোস্কোপি করেছিলাম অনেক বছর আগে। উনি সিরাজগঞ্জ থেকে আর আসতে পারেননি, ল্যাপারোস্কোপির পরে আমার ট্রিটমেন্টটি কন্টিনিউ করেছেন। মাঝখানে একটা অ্যাবর্শন হয়েছিল, এরপরে গিয়ে প্রেগনেন্সি হলো। উনি আমাকে খুব খুশি হয়ে মানে দোয়া তো করেছেনই, বেবির ছবি পাঠিয়েছেন। ওনারটা বিয়ে 17 বছর পরে প্রেগনেন্সি হয়েছে। খুব আনন্দময় একটি জি, অবশ্যই সম্ভব। আচ্ছা ম্যাডাম, মানে কি সমস্যা হয়েছিল যে 17 ওনার বছর? ওয়াইফের মূলত সমস্যা ছিল মাসে মাসে ডিম্বাণু তৈরি হতো না। উনি ছিলেন পলিসিস্টিক ওভারি রোগী। আমার আচ্ছা। চিকিৎসার পরে ডিম্বাণু ঠিকমতো তৈরি হয়েছে, হওয়ার পরে একটা প্রেগনেন্সিও হয়েছে। আমি ল্যাপারোস্কোপি করে দেখে দিয়েছি ওনার দুটো টিউব ফেলোপিয়ান টিউবই খোলা আছে, কিন্তু এনিহাও প্রেগনেন্সি আর হচ্ছিল না। ওনার প্রেগনেন্সি হওয়ার রেটটাই কম। তারপর 17 বছর পরে গিয়ে হেলদি প্রেগনেন্সি হলো। এখন এর পরেও প্রেগনেন্সি হতে কতদিন দেরি হবে সেটা আমরা নিজেরা জানি না, কিন্তু এখন খুব রিসেন্টলি বেবির বয়স মনে হয় 2 মাস বা 3 মাস হবে। আচ্ছা, মানে প্রাইমারি বা সেকেন্ডারি ইনফার্টিলিটি বলে কি কোনো ব্যাপার আছে? প্রাইমারি ইনফার্টিলিটি কাদেরকে বলবো? যাদের কখনোই কোনো সন্তান হয়নি। সেটা সন্তান মানে একটা অ্যালাইভ ইস্যু হতে হবে সেরকম কোনো কিছু না। কারো যদি এমআর, অ্যাবর্শন, একটোপিক, ইভেন মোলার প্রেগনেন্সি যদি হয়, সেটাও ওয়ান কাইন্ড অফ প্রেগনেন্সি। মানে কারো যদি কোনো ধরনের প্রেগনেন্সি কখনোই না হয়ে থাকে, সেটা প্রাইমারি ইনফার্টিলিটি। আর যদি কোনো প্রেগনেন্সি হয়, একটা হেলদি প্রেগনেন্সি হতে পারে অথবা এনি টাইপ অফ প্রেগনেন্সি যদি হয়, তারপর ট্রাই করছে প্রেগনেন্সি হচ্ছে না, তাদের ক্ষেত্রে সেটা আমরা বলবো সেকেন্ডারি ইনফার্টিলিটি। মোলার প্রেগন্যান্সির সাথে কি ম্যাডাম বন্ধ্যাত্বের কোনো সম্পর্ক আছে? মোলার প্রেগনেন্সির সাথে বন্ধ্যাত্বের সম্পর্ক নাই সরাসরি, কিন্তু মোলার প্রেগনেন্সির জন্য যদি তার কেমোথেরাপি লাগে, কিছু মোলার প্রেগনেন্সির জন্য, কোরিওকার্সিনোমার জন্য বা মোলার প্রেগনেন্সি যদি রিগ্রেস না করে নিজে থেকে, তাহলে তো মেথোট্রেক্সেট ওষুধটা লাগে। মেথোট্রেক্সেট ওষুধটা যতদিন ওই চলবে হিসেবে ওই যাচ্ছে। হিসেবে আর কি। আমরা সময়ের প্রায় শেষে চলে এসেছি ম্যাডাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আবারও বলছি, আমরা অনেকেই অজ্ঞানতার মধ্যে ছিলাম, অনেক অন্ধকারে ছিলাম। এই তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। দর্শক, আপনাদেরও বলছি যে বন্ধ্যাত্ব নিয়ে যদি কোনো আরও কিছু জানার থাকে, নিজেদের দিক থেকে আরও বেশি আপনারা সচেতন হন, স্বাস্থ্যকর খাবার খান, সুস্থ জীবন যাপন করুন। সবার জন্য সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।